কে দেখছি বা যতবার দেখেছি তুমি যে স্টাইলে হিজাবটা পরো, তোমার মেকআপ কি আর বলবো, আমি তো তোমার মেকআপের ভীষণ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শায়লা হিয়ার। ওয়েলকাম টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েল। অ্যান্ড আজকে আমাদের সাথে আছে আমার অনেক অনেক ফেভারেট মেকআপ আর্টিস্ট, অ্যান্ড আমি জানি সে সিডনিতেও অনেক ফেমাস, ফ্যামস বিউটির ফাহমিদা উইথ আস। ওয়েলকাম টু মাই শো ফাহমিদা, কেমন আছো? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তোমার আউটফিটটা অসম্ভব সুন্দর, অ্যান্ড তোমার মেকআপ কি আর বলবো, আমি তো তোমার মেকআপের ভীষণ ফিদা। থ্যাংক ইউ। আজকে তোমার কাছ থেকে জেনে নেব তোমার কিছু না জানা কথা। চলো তাহলে একটু গল্প করে নেই। চলো, তোমার ছোটবেলাটা একটু বলো। আমার ছোটবেলাটা কেটেছে চিটংয়ে, যেটা বাংলাদেশে। ওখানেই আমার বড় হওয়া, পড়াশোনা, যেহেতু আমার বাবা ছিল পোর্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, ওই সুবাদে ওখানেই আমার পড়াশোনা, সবকিছুই ওখানেই। আচ্ছা আচ্ছা, তোমার পড়াশোনা, তোমার স্কুলিং, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি সব তোমার ওখানেই। কি ছিল, মানে কোন সাবজেক্টে পড়েছো? অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। আচ্ছা আচ্ছা, মানে তারপর এই তো। তারপর কি তুমি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় না, আসলে? তারপরে আসলে আমার জাকিরের সাথে পরিচয় হয়। আচ্ছা ওর আচ্ছা সাথে বিয়ে করে স্পাউস ভিসায় চলে আসে আচ্ছা আমার। আচ্ছা, তো তুমি বাংলাদেশে পড়াশোনার পরেই একদম বিয়ে করে ফেললে? চাকরি বাকরি কিছু চিন্তা করোনি? বাবা মা সুযোগই দেয়নি আসলে, আচ্ছা বলতে আচ্ছা পারি আচ্ছা, আমি সো এটা। অ্যারেঞ্জ ম্যারেজ Arrange ছিল। marriage তোমার ছিল। কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়ে মাস্টার্স করার পর ইমিডিয়েটলি তাকে বিয়ে দিয়ে দেওয়া, তোমার কি মনে হয়েছে তখন? আমি আসলে প্রথমত আসলে বলতে চাই যে আমি যে সাবজেক্টেই পড়াশোনা করেছিলাম আচ্ছা। ওটা আমার পছন্দের ছিল না। তাহলে কেন চুজ করেছিলে? বাংলাদেশে আসলে এর বেশি আর কোনো অপশন নেই। আর আচ্ছা দেখা যেত যে আমি খুব বেশি ক্রিয়েটিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড ছিলাম, আচ্ছা। যেমন আঁকতে ভালোবাসতাম, ডিজাইনিং, এই টাইপের যে সাজুগুজু, এই টাইপের জিনিসগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো। কিন্তু সেটার উপর পড়াশোনা করার মতো এমন কিছুই সাবজেক্ট ছিল না, মানে আমি অ্যাটলিস্ট পাইনি আর কি। নাকি ফ্যামিলি থেকে? না, আমার বাবা মা অসম্ভব ভালো, সাপোর্টিভ ছিল, মানে তারা সবকিছুতে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছে। তো এটা আসলে ওরকম প্রেশার না, জাস্ট আমার বড় বোনও করছে ওরকম করে, আসলে আমাদের দেশে এভাবে চলে আসে যে যখন বড়টা যেভাবে যায় ছোটটাও ওভাবেই চলে যায় একইভাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক ওইভাবেই আমি করছি। এই জন্য আমার না তখন আসলে ক্যারিয়ার নিয়ে আমি খুব একটা ফোকাসও ছিলাম না। আচ্ছা, যেহেতু সাবজেক্টটা তোমার পছন্দ ছিল না। তারপরে যখন বাবা মা বিয়ের কথা বললো, আমারও কোনো সমস্যা আসলে আমি ফিল করিনি। কিন্তু মানে আমার আসলে ওটা ড্রিম কোনো কিছু ছিল না, কারণ আমার সাবজেক্টটাই পছন্দ ছিল, এটাই আর কি মেইন আছে। আচ্ছা আচ্ছা, তারপরে বিয়ের পর তুমি অস্ট্রেলিয়ায় চলে আসলে। তারপরে তোমার অস্ট্রেলিয়ার জীবনটা কিভাবে শুরু হলো? লাইক অস্ট্রেলিয়ার জীবনেও আমি প্রথম দিকে আসলে তেমন কাজ করিনি। তো তুমি হাউসওয়াইফ ছিলে? হাউসওয়াইফ ছিলাম। কিন্তু তুমি কবে এসেছো? আমি 2007-এ অনেক বছর আগে। হ্যাঁ, 2007-এ এসেছিলাম। তখন তো শুরুতে ওভাবে চিন্তা করিনি জবের কথা, কিন্তু তারপরে। কেন চিন্তা করোনি? জানি না, তখন হয়তো শুরুর দিকে ঘোরাঘুরি নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে আমি একটা বিউটি ছোট্ট একটা কোর্স করেছিলাম। তো সেইটাও আমি আসলে ওটা একটা বেসিক কোর্স ছিল, ওইটার উপরে বেস করে কোনো জব আসলে হতো না। তো ওইটাও করলাম। তারপরে জানি না, তারপর কনসেপ্ট করে ফেলছিলাম আসলে মেইনলি। আচ্ছা, তখন বেবি নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তখন তোমার ফোকাসটা, আমার মনে হয় তুমি তখন অবধি ঠিক জানতে না তুমি কি করতে চাও। এটাও হতে পারে, মানে যেহেতু ভেরি আর্লি এইজে তুমি ছিলে, এটাও হতে পারে, কারণ আমার মনের ভিতরে একটা ইচ্ছা ছিল, কিন্তু আমি জানতাম না, আমি বুঝিনি সেটা কি করে তুমি শুরু করতে পারো। আচ্ছা, আমার মনে হয়। কিন্তু তারপর বেবি হয়ে গেল, বেবিকে নিয়ে বিজি ছিলাম, হ্যাপি ছিলাম। হ্যাঁ, ওইটাই, মানে এভাবেই চলছে, সময় চলে যাচ্ছিল, সময় চলে গিয়েছিল। কিন্তু 2017-তে এসে তখন আসলে আমার হাজবেন্ডই আমাকে বললো যে কেন না তুমি একটা কোর্স করো টেফ থেকে, বিউটির উপর সার্টিফিকেট ফ্রি। সেটা করলাম, করার পরে এবং ওখানে অ্যাওয়ার্ড উইনও করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটা টেফের শর্ট কোর্স সার্টিফিকেট ফ্রি করলে। কারণ অস্ট্রেলিয়ায় কোনো সার্ভিস দিতে হলে অবশ্যই সার্টিফাইড হতে হয়, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট থেকে সার্টিফাইড হতে হবে। যখন আমি সার্টিফাইড হলাম, আবার ওখানে যখন আমি অ্যাওয়ার্ড উইন করলাম, তখন আমার কনফিডেন্সটা বেড়ে গেল, এবং ওই কোর্সটা শেষ করার পরে আমি জব পেয়ে গেলাম।
তখন থেকে আসলে আমার মেকআপ আর্টিস্টের জার্নিটা শুরু সেইভাবে। আচ্ছা ফাহমিদা, তুমি যে বললে যে তোমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ ছিল, আমি একটু জানতে চাচ্ছি যে নাওয়াডেজ এতটা মানে বিয়ের পর একটা মেয়েকে হাজবেন্ড এতটা সাপোর্ট দিচ্ছে খুব কমই দেখা যায়। মেয়েরা সাধারণত মোর বিজি থাকে হাজবেন্ডকে হ্যাপি করার জন্য, শ্বশুরবাড়ি হ্যাপি করার জন্য কি কি করা যায় আর কি। তো এই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যে তুমি বললে ভাইয়া ওয়াজ ভেরি সাপোর্টিভ, যদি একটু ডিটেইলে বলো। ওকে নিয়ে বলতে গেলে পুরা দিন রাত শেষ হয়ে যাবে, না আজকে অত টাইম নেই, অল্প একটু শর্টেই শুনি, বলো। যতটুকু বলতে পারবো যে আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো। প্রথমে বাসা দিয়েই শুরু করি। আমি যখন কাজ করি ছোট্ট বাবুটাকেও ও দেখে রাখে, ছেলে মেয়েদেরকে স্কুল থেকে পিক করা, ওদেরকে খাবার দেওয়া, ইভেন ঘর ক্লিনও সেও করে। তারপরে যদি আমি একটু বাহিরে যাই, যে ক্লায়েন্টদের কাছে যেতে হবে আমাকে ড্রাইভ করে, সে আমাকে ড্রাইভ করে নিয়ে যায়। ইভেন এমন অনেক ক্লায়েন্ট ছিল যে রাত 2টায় আমার বের হতে হবে, তাদেরকে খুব আর্লি মর্নিংয়ে আমাকে ছেড়ে রেডি করতে হবে। ও আমার সাথে সাথে রাত জেগে থাকতো, আমি কাজ করছি ও গাড়িতে বসেছিল। ইনফ্যাক্ট আমার বিজনেসটাও বড় করার সময় সে আমার পাশে আছে, এটাতে ইনভেস্ট করছে, আমাকে হেল্প করছে। সো হি ইজ উইথ মি ইন এভরিওয়্যার। তো তুমি বললে যে তোমার বিজনেসে সে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে, দ্যাটস হোয়াট ইউ মিন। তো তুমিও তো চাকরি করছো রাইট? তো তুমি সেই হোয়াট এভার স্যালারিটা কি তুমি নিজের কাছে রাখছো? ইউ আর কন্ট্রিবিউটিং অ্যাজ ওয়েল রাইট? অবশ্যই আমিও করছি, কিন্তু বড় অ্যামাউন্টটা আসলে আমার হাজবেন্ডের কাছ থেকেই আসছে। আচ্ছা আচ্ছা, দ্যাটস আ বিগ সাপোর্ট। অবশ্যই। তো তুমি কেন মানে চাকরি ছেড়ে ব্যবসার কথা ভাবলে? এটাও আরেক বড় কাহিনী, কারণ আমি আসলেই ব্যবসা নিয়ে কখনোই চিন্তা করিনি। আমার বাবা একজন চাকরিজীবী লোক, সো আমাদের চিন্তাটা অলওয়েজ থাকে যে আমরা কারো আন্ডারে কাজ করব। কিন্তু আমার হাজবেন্ড সবসময় চিন্তা করে ব্যবসা, সে অলওয়েজ ওয়ান্টস টু বি হিজ ওন বস। সো এটা হচ্ছে মেইন, যে ওর সাথে থাকতে থাকতে অনেক কিছুই আমার ভিতরে ঢুকে গেছে। তুমি এই ক্যারেক্টারিস্টিকটা অ্যাডপ্ট করেছো যে আমি নিজে কিছু করি। আমার ভিতরে আমি কারো আন্ডারে কাজ করতে চাই না, আমি আমার ওন বস হতে চাই। আচ্ছা আচ্ছা, এটাই আমার মেনিয়া। সো আসলে এটা আর আমার ভালো লাগে, আমি আমার এই জবটাকে খুবই ভালোবাসি। আচ্ছা ফাহমিদা, তুমি বললে যে ভাইয়ার কাছ থেকে তুমি দেখেছো বা শিখেছো যে নিজে বিজনেস করলে নিজে বস হওয়া যায়। এটা শুধু অনলি রিজন ছিল একটা বিজনেস শুরু করার? না, ঠিক তা না, ওর থেকে অনুপ্রেরণা পেয়েছি। কিন্তু আমার এটা আরেকটা কারণ হচ্ছে যে আমি যখন জব করতাম আসলে আমি ফিল করতাম আমি ফুলফিল হচ্ছি না, একটা মানে স্যাটিসফ্যাকশন পেতাম না, যেটা আমি খুঁজতাম যে আমার ক্রিয়েটিভিটিটা কিভাবে শো করব। যেটা আসলে আমার মনে হলো যে বিজনেসটা ওপেন করলে এক একটা ক্লায়েন্টকে আমি এক একটা ক্যানভাস মনে করি। আসলে প্রত্যেকটা এক একভাবে তাদেরকে আমি বিভিন্ন রং বিভিন্ন কিছু দিয়ে কাজ করতে পারি। তো মেইনলি এই দুটো রিজনই আসলে আমারকে বেশি ইন্সপায়ার করেছে যে আমার বিজনেসটার দিকে আরো বেশি ফোকাস হওয়ার জন্য। বাট তুমি যেটা বললে যে তুমি প্রাইস লাইনে ছিলে, আমার যতটা মনে হয় যে মায়ার, ডেভিড জোন্স অ্যান্ড স্পেসিফিক যেই মেকআপ ব্র্যান্ডগুলো আছে, ম্যাক অ্যান্ড ওদের অপশন আছে তো মেকআপ, মানে মেকআপ আমরা চাইলে ওখানে গিয়েও মেকআপ করতে পারি। সো তুমি বিজনেসের আগে তুমি এগুলো কনসিডার করোনি এসব জায়গায় চাকরি করা? যেটা আমি কিছুক্ষণ আগে তোমাকে বলেছিলাম যে আমি সার্টিফাইড হওয়ার পরপরই আমি অ্যাপ্লাই করেছিলাম প্রাইস লাইনে, সেটাই আমার ফার্স্ট জব ছিল। তখন আমি সেটাই শুরু করে দিয়েছিলাম এবং তখনই আমি ফিল করতাম যে আই এম নট হ্যাপি, আমি অন্য কিছু চাই। তখনই মাথার ভিতর বিজনেসটা ছিল, তখনই বিজনেসের দিকেই মেইনলি ঝুঁকে গিয়েছিলাম। অন্য কোথাও ট্রাই করিনি এবং তখন দেখলাম যে আমার বিজনেসটাও আস্তে আস্তে মানুষ আসছে আমার কাছে, আমার কাজটাকে ভালোবাসে। তখন আসলে আর অন্য কোনো অপশন আমি আর চিন্তা করিনি, দেখার তোমার প্রয়োজন পড়েনি। আচ্ছা, এবার তাহলে তোমার ব্যবসা নিয়ে একটু কথা বলি। তোমার এই যে ব্যবসাটা যে শুরু হলো, এন্ড আমি তোমাকে আজকে দেখতে পাচ্ছি তুমি হিজাব পরে আছো। সরি, তোমার যদি কিছু মনে না করো, আমরা কি এই ব্যাপারে একটু ট্যাপ ইন করতে পারি? অবশ্যই, হ্যাঁ চলো। তো তুমি হিজাব পরে একটা মেয়ে মেকআপের বিজনেস শুরু করলে, দেয়ার ওয়াজ এনি স্ট্রাগল অর এনিথিং ইউ হ্যাভ ফেসড? অনেক স্ট্রাগল আমি ফেস করছি। ইভেন আমি যখন টেইফে পড়ার সময়ও অনেক সময় অনেকে আমাকে, আমি জানি না এক্স্যাক্টলি
কোনো ওয়ার্ড আমি ইউজ করতে পারবো না, কিন্তু সামহাউ আমি ফিল করতাম ওরা আমার সাথে মিশতে চাইতো না। ইভেন আমার স্কিন টোনের জন্য মাঝে মাঝে আমাদের ক্লাসে কিছু এক্সাম হতো যেটা পেয়ার আপ করা হতো, আমরা একজন একজনের উপর মেকআপ দিব, ওরা আমার সাথে পেয়ার আপ করতো না। তো এই টাইপের জিনিসগুলো ফেস করছি। ইভেন মাঝে যখন আমি সার্টিফাইড হয়ে গেলাম, কোনো ক্লায়েন্টের বাসায় গেলে বা তারাও যদি আসে, তারা আমাকে দেখে ভাবতো আচ্ছা ও হিজাবি, বাট দ্য থিং ইজ লাইক আফটার এভরিথিং তারা হ্যাপি ছিল, হ্যাপি থাকে, সো তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং দেখা যায় যে পরে তারা সেকেন্ড টাইম থার্ড টাইম রেগুলার ক্লায়েন্ট হয়ে যায়। সো হ্যাঁ, কিছু ব্যারিয়ার তো থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যারিয়ারগুলোর দিকে না ফোকাস করে ড্রিমের দিকে ফোকাস করে থাকলেই আমার মনে হয় এগুলো কোনো সমস্যা না। তুমি হিজাবটা কেন পরো? হিজাবটা আসলে অ্যাজ এ মুসলিম এটা আসলে শুরুতে পড়িনি, কিন্তু আমি তারপরে উমরা করেছিলাম, তখন আমি হিজাবটা পরা শুরু করে দিয়েছি। সো হজ করার পর তোমার ফেথ বা ভ্যালু সিস্টেমটা একটু চেঞ্জ হয়, এন্ড তারপরে তুমি মনে করো যে, এবং এটা আমাকে ভালো ফিল করায়। আমি ফিল করি যে আমি ভালো কাজ করছি, তখন আমি এটাকে আরো স্ট্রংলি, আরো শক্তভাবে ধরছি। আচ্ছা ফাহমিদা, আমি তোমাকে দেখছি বা যতবার দেখেছি তুমি যে স্টাইলে হিজাবটা পরো, ছোটবেলা থেকে আমরা বেসিক্যালি এটা দেখে বড় হইনি। আমাদের মা খালারা দেখেছি ডিফারেন্ট ওয়ে অফ হিজাব অ্যান্ড দে কভার দেমসেলভ। সো তোমার এই ওয়েটাতে কি তুমি কিছু ফেস করেছো, বা হাউ পিপল টুক ইট, তোমার আশেপাশের সোসাইটি, বন্ধু বান্ধব সবাই? না, আমি আসলে কোনো খারাপ কিছু ফেস করিনি। আর শুধু যে একটাই স্টাইল আমি ফলো করি ঠিক তা না, রেগুলার নিয়মেও যেভাবে পড়া হয় সেটাও পড়ি, কিন্তু আমার যে স্টাইলটা আমি এখন আজকে করে আছি, এটা অনেকেই আমাকে ইনবক্স করে আরো যে তুমি আমাকে এটার একটা ভিডিও করে প্লিজ আপলোড করে দেখাও, বা তোমার পেজে আপলোড করো যাতে আমরা সেটাকে করতে পারি। ইভেন আমি যে ওয়েতে ক্যারি করি আমার টপস বা শাড়ির সাথে ব্লাউজ যেগুলো, সেটা ওরা জানতে চায় কোথা থেকে কিনি। সো আমার কাছে মনে হয় যে না, সবাই আসলে অ্যাপ্রিশিয়েটই করে। আচ্ছা আচ্ছা, তোমার খুব পজিটিভ মানে এক্সপিরিয়েন্স এই ব্যাপারটা নিয়ে, এটা জেনে আসলে খুব ভালো লাগলো। তো তারপর তোমার, এবার আমরা লেটস গেট ব্যাক টু ইউর মেকআপ। সো তোমার বিজনেস নিয়ে আরেকটু কিছু ডিটেলসে যদি আমাদেরকে বলো, যে তোমার বিজনেসটা তো শুরু করলে, অ্যান্ড সেটার সেট আপ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড তোমার ক্লায়েন্ট রেসপন্স সব কিছু কেমন ছিল, মানে তোমার যেভাবে যেই স্বপ্ন নিয়ে তুমি জিনিসটা শুরু করেছিলে সেটা কি স্লোলি অ্যাচিভ করছিলে, অর দেয়ার ওয়াজ এনি ডাউন, আপস অ্যান্ড ডাউন ওয়াজ গোয়িং অন? আসলে বিজনেসে আপস এন্ড ডাউন থাকে, প্রতিদিন তোমার একই যাবে না। কোনো এক স্যাটারডেতে তুমি ফুললি বুকড, কোনো এক স্যাটারডেতে তুমি ফুললি দেখা যাবে যে একদমই খালি তুমি তোমার ফ্যামিলির সাথে। সো আমি সব কিছুকে না খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করি। কোনো স্যাটারডেতে যদি আমি ফ্রি থাকি, আমি মনে করি এটা আমার ফ্যামিলির জন্য। সো কোনো কিছুকে আমি বাধা মনে করি না। আর অবশ্যই প্রত্যেকটা দিনই আমি একটু একটু করে এগোচ্ছি, আমার কাছে মনে হয় আমার বিজনেস এগোচ্ছে, এবং একটা ক্লায়েন্ট থেকে আরেকটা ক্লায়েন্টের কাছে আমার ফেমসের কথা যাচ্ছে। যেমন এখন আমি আসলে একটা সেলুন ওপেন করছি রিসেন্টলি, সেটা ও মাই গড, কোথায় বলো? সেটা আসলে মাসজিদ পার্কের এরিয়াতে, আমার বাসার কাছে, খুব একটা দূরে না আমার থেকে, যাই হোক। হ্যাঁ বলো। ওইটারই কাজ চলছে, তো আশা করছি এটাও একটু বড় আকারে আমি বের হব। আচ্ছা আচ্ছা। তো এই স্বপ্নটা অনেকদিন আগেরই দেখা, যেটা এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমি। তোমার মানে কত বছর হলো তোমার এই মেকআপ জার্নি? আমার এই ক্যারিয়ারটা 7+। আচ্ছা ফাহমিদা, তোমার মেকআপ অ্যান্ড বিজনেস নিয়ে তো আমরা কথা বলছি, আমি আর একটু ডিটেইলে জানতে চাই যে তুমি তো আমার জানা মতে অনেক ভ্যারাইটি কাইন্ড অফ মেকআপ তুমি করো, তো একটু বলো, মানে তোমার মনে পড়ার মতো কিছু কিছু মেকআপ যদি একটু আমাদেরকে বলো। আমি বেসিক্যালি ব্রাইডাল মেকআপ তো করি, সাথে পার্টি মেকআপ, এবং শুধু ব্রাইডাল না, আই থিঙ্ক টপ ব্রাইডাল এখন লেটেস্ট মানিশ মানোত্রা সাব্যসাচী, আই ওয়াজ ওয়ান অফ দেম, তুমি সাজিয়েছো এন্ড সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। সো টপ ব্রাইডাল বলো, টপ ব্রাইডাল মেকআপ গুলো তুমি করো? অবশ্যই, হ্যাঁ, সাথে কিছু ফটোশুটের মেকআপও করি। আচ্ছা, এই ফটোশুট গুলো কাদের? ফটোশুট কিছু মডেলদেরও থাকে, আবার কিছু ডিজাইনাররাও আছে যারা যখন তাদের প্রোডাক্টের জন্য লঞ্চ করে, মানে ফটোশুট করে, তখন তারা আমাকে কন্ট্যাক্ট করে। এবং রিসেন্টলি আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে হীরামন্ডির নায়িকা যেটা মনীষা কোইরালা, তাকেও আমি সাজিয়েছি। সেটা ছিল ওয়ান অফ মাই বেস্ট, ছিল মনে হয় সে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা আমার মানে সব সময়ের জন্য মনে থাকবে। এটা ছিল আমার মানে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে তো বাংলাদেশি অনেক প্রোগ্রাম হয়, অনেক সেলিব্রিটিরা আসে, তুমি কি কখনো ওদেরকে সাজিয়েছো?
হ্যাঁ, বেশ কয়েকজনকে সাজানো হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস বিপাশা হায়াতকেও সাজিয়েছি। ও মাই গড, এক সময়কার ক্র্যাশ। হ্যাঁ, আর সামনেও কিছু সাজাবো, কিছু কথা চলছে। আচ্ছা আচ্ছা, দেখা যাক। আচ্ছা আচ্ছা। সো তুমি মানে এপার বাংলা ওপার বাংলা দুই দিকেই মোটামুটি বেশ ফেমাস। চেষ্টা করে যাচ্ছি স্বপ্নটাকে নিয়ে, দেখা যাক কি হয়। আমার মনে হয় এটা সব মানে তোমার হার্ড ওয়ার্ক এন্ড তোমার ফ্যামিলির সাপোর্ট, তুমি যেভাবে বলছো এটা তোমাকে আসলে অ্যাচিভ করতে অনেকটা হেল্প করছে। হ্যাঁ। সো আমি তোমার কাছে একটু ডিটেলসে তোমার মেকআপ নিয়ে জানতে চাচ্ছি যে তুমি যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করো। আমি জাস্ট সরি টু আস্ক ইউ যে তুমি যখন কোনো একটা টপ কোনো মডেল বা টপ কোনো ব্রাইডকে সাজাচ্ছ, আবার দেয়ার উইল সবসময় একটা এনকোয়ারি থাকে বাজেট ফ্রেন্ডলি পার্টি মেকআপও হয়, তুমি কি সেম কাইন্ডের সব ব্র্যান্ডগুলো ইউজ করো নাকি সেখানে তুমি মানে ইটস ভ্যারি করে যে যেহেতু অবভিয়াসলি ইটস সমস্ত মেকআপ প্রোডাক্ট নাওয়াডেজ ইজ কোয়াইট এক্সপেন্সিভ? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডার্ডটা ভালো রাখা, মেকআপের কোয়ালিটিটা ভালো রাখার জন্য সব রকমের সব বাজেটেরই আমার কাছে ফাউন্ডেশন আছে। ইটস নট লাইক দ্যাট যে ড্রাগ স্টোর প্রোডাক্টগুলো খারাপ, আমি কখনোই এই কথাটা বলবো না। আমি নিজেও সেগুলো ইউজ করি, ইভেন অনেক এক্সপেন্সিভ প্রোডাক্টগুলোও আমি ইউজ করি। সো ইটস জাস্ট লাইক what's the face is demanding, that's the thing I'm following. So yeah, অবশ্যই এটা ভুল কথা, ড্রাগ স্টোর প্রোডাক্টগুলো খুবই ভালো। যার যেভাবে মানে সামর্থ্য আছে সেভাবে এগিয়ে যাওয়া উচিত। ড্রাগ স্টোর প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারে তারা, এমন না যে প্রথমেই একদম খুব এক্সপেন্সিভ জিনিস প্রোডাক্ট দিয়ে তাদেরকে শুরু করতে হবে। কেউ যদি শুরু করতে চায় অবশ্যই ড্রাগ স্টোর প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট। সো তোমার মনে হয় যে কেউ যদি মেকআপটাকে প্রফেশন হিসেবে নিতে চায়, আমরা অস্ট্রেলিয়ার কথাই বলছি, সে কেমিস্ট ওয়্যার হাউস প্রাইস লাইন থেকে শুরু করতে পারে। সো তোমার মনে হয় যে একটা প্রোডাক্ট ইজ ইম্পর্টেন্ট অর ওয়ার্ক অফ আর্ট, মানে তোমার নলেজটা ইম্পর্টেন্ট কোনটা, নাকি ইট ইজ 50-50? অফকোর্স প্রোডাক্ট নলেজটা খুবই জরুরি, সেটা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়। স্টিল নাও আই এম স্টাডিং এভরি ডে। আমি প্রত্যেকটা ভ্লগার, প্রত্যেকটা বড় বড় মেকআপ আর্টিস্ট, ওনারা কি বলছে, ইভেন শুধু বড় বড় মেকআপ আর্টিস্ট না, আসলে যারা অনেক অনেক মেকআপ আর্টিস্ট যারা ছোট ছোট মানে এখনো সেরকম ফেমাস হয়নি, কিন্তু আমি তাদের কথাগুলোকেও কিন্তু আমি শুনি। কারণ আসলে সব জায়গা থেকেই না নলেজ পাওয়া যায়, কোনো জায়গায় এমন না যে কোথাও থেকে তুমি খালি হাতে ফেরত আসবা। সো আমি মনে করি যে তোমার ভালো জ্ঞান থাকতে হবে প্রোডাক্ট নিয়ে। সো তখন তুমি যে কোনো প্রোডাক্টকেই তুমি সেটার বেস্টটা তুমি বের করে নিয়ে আসতে পারবে। সো অ্যান্ড লটস অফ প্র্যাকটিস। অফকোর্স, হ্যাঁ, প্র্যাকটিসটা খুবই জরুরি। সো তুমি মনে করো যে এখন যারা ভালো মেকআপ করে, মানে টপ মেকআপ আর্টিস্টগুলো, বা তাদেরকে ফলো করলে অ্যাটলিস্ট জানা যায় যে ট্রেন্ডিং কি চলছে। অবশ্যই সেই নলেজগুলো হেল্পফুল হয় অনেকটা। আচ্ছা, তুমি যে এত সুন্দর মেকআপ করো, আমার ভিউয়ার্সের জন্য একটু যদি বলো, তুমি কি কোনো কোর্স করাও, মানে কেউ যদি মেকআপ শিখতে চায়? হ্যাঁ, আমি কোর্স করাই। এটা আমার বেশ 2-3 বছর হয়ে যাচ্ছে আমি কোর্সগুলো করাচ্ছি। আর এটার জন্য যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকে তারা আমার পেজে নক করতে পারে, তখন আমি তাদেরকে আরো ডিটেলসে বলতে পারবো। আর আমার পেজের নেম হচ্ছে ফেমস মেকআপ স্টুডিও। আচ্ছা আচ্ছা। আর মানে শেখার প্রাইস রেঞ্জটা কেমন? শেখার প্রাইস রেঞ্জটা 100 থেকে 200 এর মধ্যে থাকে। কোর্সগুলো তুমি তারা বেসিক্যালি কি জানতে চায় সেটার উপর ডিপেন্ড করে আমার প্রাইসিংটা হয়। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আমি নিজেও অনেক সাজতে পছন্দ করি, আমার ভিউয়ার্সদের জন্য আমি জানতে চাই, কেউ যদি তোমার কাছে সাজতে চায়, সেটা পার্টি মেকআপ হোক, ব্রাইডাল মেকআপ হোক, যদি একটু জাস্ট রাফলি তোমার প্রাইস রেঞ্জটা একটু সবাইকে বলো। আসলে এটা ডিপেন্ড করে কি সার্ভিস চাচ্ছে, তারপর আমি রাফলি বলতে পারি সব সার্ভিস আমার শুরু হয় 100 থেকে 600 এর মধ্যে, এই রেঞ্জটা। সো 100 থেকে 600 এর মধ্যে কি পার্টি মেকআপ আর ব্রাইডাল? পার্টি মেকআপ, ব্রাইডাল, এনি কাইন্ড অফ ফটোশুট, যে কোনো কিছুই থাকে। আর রিসেন্টলি আমি অ্যাড করছি কিছু হেয়ার ট্রিটমেন্ট সার্ভিসও, সবকিছু ইনক্লুডেড আছে। আচ্ছা আচ্ছা। সো 100 থেকে 600 এর মধ্যে বাজেট থাকলে যে কোনো কেউ তোমার সাথে যোগাযোগ করে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মেকআপ নিতে পারে। থ্যাংক ইউ। লাস্টলি আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমার ভিউয়ার্সদের জন্য যদি একটু কিছু তোমার মেকআপের টিপস দাও। ধরো সকালবেলা অফিসে যাওয়ার আগে আমরা কি করতে পারি, কি করলে তোমার মতো সুন্দর লাগবে? আসলে মেকআপ সুন্দর হওয়ার প্রথম
চাবিকাঠিটাই হচ্ছে ভালো স্কিন। আমি এটা সবাইকেই বলি যে স্কিনটাকে সবসময় পরিষ্কার রাখা, সকালে রাতে মেনটেন করা এবং বাহিরে বের হওয়ার সময় সানস্ক্রিন দেওয়া। সানস্ক্রিনটা রিয়েলি খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি খুব বেশি হেভি মেকআপ না দিতে চায়, বিবি ক্রিম, যে কোনো ক্রিম দিয়ে সেটাকে একটা সুন্দর লুক করে নেওয়া যেতে পারে, আর হালকা একটু লিপস্টিক, দ্যাটস অল। এটা আমার মনে হয় সারাটা দিন তাকে ফ্রেশ রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফাহমিদা ফর কামিং টু মাই শো। অ্যান্ড আজকে তুমি অনেক কিছু শেয়ার করলে, অনেক ইনসাইটফুল ইনফরমেশন দিলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শাহলা আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। হ্যাভ এ গ্রেট ডে।